হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর 4th সেমিস্টার জিওগ্রাফির দ্বিতীয় অধ্যায় যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও ভূগাঠনিক প্রক্রিয়া আছে তার মধ্যে উপকূলীয় কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ বা কোস্টাল প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই টপিক্সের উপরে আগে কিন্তু কোনো আলোচনা হয়নি, অর্থাৎ আমরা পূর্ববর্তী যে ক্লাসগুলো পড়েছি সেখানে কিন্তু নদী, হিমবাহ, বায়ু এগুলো থাকলেও এই উপকূলীয় ভূমিরূপ সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়নি। তো আমাদের যে টপিক্সটা আছে সেটা হচ্ছে যে উপকূলীয় ভূমিরূপ বা কোস্টাল ল্যান্ডফর্মস, অথবা এটাকে আমরা বলতে পারি সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা সম্মিলিত ভূমিরূপ। অর্থাৎ আমাদের উপকূলীয় অংশে যে সমস্ত ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু এই সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা এদের সম্মিলিতভাবেই কিন্তু গঠিত হয়। এবার দেখো, এই যে তোমার সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, এই যে তিনটে এজেন্টের কথা বলা হয়েছে, এর মধ্যে কিন্তু সমুদ্র তরঙ্গটাই কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। যেমন আমরা মরু অঞ্চলে যখন কাজ আমরা দেখাই তখন কিন্তু বায়ুর কাজের ফলে গঠিত ভূমিরূপটা আমরা বেশি করে আমাদেরকে দেখাতে হয়। ঠিক একই রকমভাবে এখানে কিন্তু সমুদ্র তরঙ্গের যে ভূমিরূপগুলো, অর্থাৎ ক্ষয়, সঞ্চয় বা বহনের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো হবে সেগুলো কিন্তু আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করতে হবে। তো যাই হোক, আমাদের ওই চ্যাপ্টারটা আলোচনা করার আগে এখানে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে উপকূলীয় ভূমিরূপ কাকে বলে। তাহলে দেখো, উপকূলীয় ভূমিরূপ মানে উপকূল কোনটাকে বলছে? সমুদ্রের সামনে যে অঞ্চলটা থেকে যাচ্ছে, অর্থাৎ যে জায়গাতে সমুদ্র তরঙ্গের কাজকর্ম হয়ে থাকে সেই জায়গাটাকে বলছে উপকূল। তাহলে উপকূলটাকে কোনটাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে, এবং উপকূলীয় ভূমিরূপটা কী। তাহলে দেখো, এখানে কি বলছে, মহাদেশীয় স্থলভাগ এবং মহাসাগরীয় জলভাগের সংযোগ স্থলকে উপকূল বলা হয়। অর্থাৎ যে স্থল বরাবর বা যে স্থানে সাগর এবং মহাদেশ এবং মহাসাগর মিলিত হয় সেটিকে বলছে তোমার উপকূল। বায়ুপ্রবাহ কিংবা ভূমিকম্পনের প্রভাবে সমুদ্রের জলরাশিতে গতির সঞ্চার হয়। এর ফলে সমুদ্রের জলরাশি যখন একই স্থানে ওঠানামা করে তখন তাকে সামুদ্রিক ঢেউ বা সমুদ্র তরঙ্গ বলা হয়। তাহলে সামুদ্রিক ঢেউ বা সমুদ্র তরঙ্গ কি সেটা বুঝতে পারলে নিশ্চয়ই। এটা যখন আনুভূমিকভাবে ওঠানামা করবে তখন সেটা হচ্ছে তোমার সামুদ্রিক ঢেউ বা সামুদ্রিক তরঙ্গ, কিন্তু যখন আনুভূমিকভাবে না করে যখন প্যারালালি করবে তখন সেটা হচ্ছে সমুদ্র স্রোত। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে উপকূল অঞ্চলে সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা ইত্যাদি সামুদ্রিক পদ্ধতি বা প্রক্রিয়া সচল থাকে। এর ফলে উপকূলীয় অঞ্চলে যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে উপকূলীয় ভূমিরূপ বলা হয়। উপকূলীয় অঞ্চলের ভূমিরূপের যথেষ্ট মাত্রা গতিশীল এবং বৈচিত্র্যপূর্ণ। তাহলে এই গেল তোমার উপকূলীয় ভূমিরূপ। এরপর দেখো যেটা আছে, বলছে উপকূল পরিবর্তনকারী শক্তিগুলি লেখো। অর্থাৎ তোমার উপকূলকে যে পরিবর্তন করছে তার কী কী শক্তি সেখানে কাজ করছে। তাহলে দেখো, উপকূল পরিবর্তনকারী যে শক্তিগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। কি বলছে দেখো, বলছে যেসব প্রাকৃতিক শক্তি ভূমিরূপের বিবর্তন এবং পরিবর্তন ঘটায় তাদের ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি বলা হয়। এই ধরনের শক্তি উপকূল অঞ্চলেও কিন্তু সক্রিয় হয়। উপকূল অঞ্চলের সক্রিয় শক্তিগুলি হলো, একটা হচ্ছে প্রধান শক্তি, একটা হচ্ছে অপ্রধান শক্তি। প্রধান শক্তি কোনটা? মোট 4 ধরনের প্রাকৃতিক শক্তি উপকূল অঞ্চলের বিবর্তন এবং ভূমিরূপের সৃষ্টি ও পরিবর্তন করে থাকে। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সমুদ্র তরঙ্গ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার সমুদ্র স্রোত, জোয়ার ভাটা এবং সুনামি। ঠিক আছে? আর অপ্রধান শক্তি কি হচ্ছে? অপ্রধান শক্তিগুলির মধ্যে উচ্চ অক্ষাংশের উপকূলীয় হিমবাহ এবং অন্যান্য অংশে নদী, বায়ুপ্রবাহ, আবহবিকার উল্লেখযোগ্য। উপকূলের পরিবর্তন ও বিবর্তনে অপ্রধানত শক্তিগুলির অবদান একেবারেই কিন্তু কম। তাহলে এই হচ্ছে তোমার পরিবর্তনকারী শক্তি। নেক্সট প্রশ্ন আমাদের যেটা আছে সেটা বলছে উপকূলীয় কার্যের প্রকারভেদ। অর্থাৎ উপকূলে যে সমস্ত কার্যগুলো হয় তোমার এই সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, সুনামি এদের সম্মিলিত হবে সেগুলোকে তোমার শ্রেণীবিভাগ করতে বলছে। তো এই শ্রেণীবিভাগগুলোকে তোমার প্রধানত 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উপকূলীয় ক্ষয়কার্য, যেটা 6টা প্রায় প্রক্রিয়া আছে। আর একটা হচ্ছে তোমার উপকূলীয় পরিবহন এবং সঞ্চয় কার্য। তাহলে এই কতগুলো ভাগে ভাগ করছে এবং এই ভাগগুলো সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমেই যে ভাগটা আছে সেটা হচ্ছে যে উপকূলীয় ক্ষয়কার্য। তাহলে উপকূলীয় ক্ষয়কার্যটাকে কি বলছে? প্রধানত 6টি প্রক্রিয়ায় উপকূল ভাগে ক্ষয়কার্য চলে। এগুলি হলো, 1 নম্বর হচ্ছে জলপ্রবাহজনিত ক্ষয়। উপকূলে আগত সমুদ্র স্রোত কিংবা তরঙ্গের জলের যে গতিশক্তি থাকে তা হাতুড়ির মতো আঘাত করে উপকূলের শিলাকে চূর্ণ বিচূর্ণ করে। একেই জলপ্রবাহজনিত ক্ষয় বলা হয়। হ্যাঁ, তরঙ্গ বা ঢেউয়ের একটি আঘাতের পরিমাণ প্রায় 50 কিলোগ্রাম
পার বর্গ সেন্টিমিটার। এরূপ প্রবল আঘাতে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হয়। এরপর দেখো 2 নম্বর দেওয়া আছে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কোনটাকে বলছে? উপকূল বা তটভূমিতে সমুদ্র তরঙ্গ ও স্রোত বাহিত শিলাখণ্ডের সঙ্গে ভূপৃষ্ঠের ঘর্ষণের ফলে শিলা ক্ষয়প্রাপ্ত হয়, একেই সমুদ্র তরঙ্গের অবঘর্ষ ক্ষয় বলা হয়। 3 নম্বর হচ্ছে ঘর্ষণ ক্ষয়। বলছে তরঙ্গবাহিত শিলাখণ্ড পারস্পরিক সংঘর্ষে অপেক্ষাকৃত ছোট আকারের শিলাখণ্ডে এবং অবশেষে বালিতে পরিণত হয়, একেই সমুদ্র তরঙ্গের ঘর্ষণ ক্ষয় বলা হয়। এরপর দেখো 4 নম্বর আছে দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয় কোনটাকে বলছে? জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে মূলত চুনাপাথর, চক, ডলোমাইট এবং শিলা মধ্যস্থিত খনিজ বিয়োজিত ও দ্রবীভূত হয়ে অপসারিত হয়, একেই সমুদ্র তরঙ্গের দ্রবণ ক্ষয় বলা হয়। 5 নম্বর দেখো দিয়েছে অভিঘাত চাপজনিত ক্ষয় বা আবদ্ধ বায়ুর আকস্মিক সংকোচন প্রসারণজনিত ক্ষয়, অর্থাৎ তোমার ওই বাবল বা বুদবুদের ফলে যে এটা হয়। বলছে রন্ধ্র, দারণ, ফাটল এবং সন্ধিযুক্ত শিলায় যখন সমুদ্র তরঙ্গের জল আছড়ে পড়ে তখন ওই সব ছিদ্র বা ফাটলের মধ্যে আবদ্ধ বায়ু হঠাৎ সংকুচিত হয় এবং চারপাশের দেওয়ালে প্রচণ্ড চাপ দেয়। জল দ্রুত অপসারিত হলে ওই সংকুচিত বায়ু বিস্ফোরণ ঘটিয়ে প্রসারিত হয়, এইভাবে শিলারাশি চূর্ণ বিচূর্ণ হয়, একে সমুদ্র তরঙ্গের অভিঘাত চাপজনিত ক্ষয় বলা হয়। নেক্সট দেখো আছে ক্ল্যাপোটিস। ক্ল্যাপোটিস কোনটাকে বলছে? ক্ল্যাপোটিস শব্দটি ক্ল্যাপ অর্থাৎ করতালি থেকে এসেছে। গভীর উপকূলে সমুদ্র তরঙ্গ ভৃগুতটে প্রবাহিত হয়ে না ভেঙে সমুদ্রের দিকে ফিরে যায়। এই প্রত্যাবর্তনকারী তরঙ্গ ও সমুদ্র থেকে আগত অগ্রগামী বা সম্মুখ তরঙ্গ দুদিক থেকে মিলিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকে এক ধরনের তরঙ্গ উৎপন্ন করে, একে ক্ল্যাপোটিস বলা হয়। এরপর দেখো আছে, তাহলে এতদূর যতদূর পড়লাম এটা হচ্ছে তোমার সমুদ্রের উপকূলীয় অঞ্চলের ক্ষয়। এবার বহন এবং সঞ্চয় কার্যের ফলে যেটা হয় সেগুলো সম্পর্কে এবার দেখবো। দেখো এখানে বহন এবং সঞ্চয় একই সঙ্গে কিন্তু দেওয়া হয়েছে। বলছে নদীর পরিবহন এবং সঞ্চয় কার্যের মতো উপকূলীয় অঞ্চলে পরিবহন এবং সঞ্চয় কার্যের ক্ষেত্রে একই ধরনের প্রক্রিয়া লক্ষ্য করা যায়, তবে পরিবহনের উপাদান এবং মাধ্যমে পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নে এগুলি উল্লেখ করা হলো। দেখো 1 নম্বর হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। হচ্ছে মাঝারি থেকে বড় আকারের কাঁকড় বা বালি বায়ু প্রবাহ দ্বারা লাফিয়ে কিংবা জলপ্রবাহের মাধ্যমে সমুদ্রের তলদেশে ধাক্কা খেয়ে লাফাতে লাফাতে সামনের দিকে অগ্রসর হয়, এই প্রক্রিয়াকে লম্ফদান প্রক্রিয়া বলা হয়। 2 নম্বর হচ্ছে গড়ানো প্রক্রিয়া। সমুদ্র তরঙ্গ ও স্রোতের গতিশীলতার কারণে বৃহৎ কণা বা শিলাখণ্ড সমুদ্রের তলদেশে গড়াতে গড়াতে এগোতে থাকে, এই প্রক্রিয়াকে গড়ানো প্রক্রিয়া বলা হয়। নেক্সট দেখো দিয়েছে ভাসমান প্রক্রিয়া। বলছে সূক্ষ্ম বালি, পলি, কাদা কণাগুলির জলের স্রোতের সঙ্গে ভাসতে ভাসতে পরিবাহিত হওয়াকে ভাসমান প্রক্রিয়া বলা হয়। এরপর দেখা আছে দ্রবণ প্রক্রিয়া। বলছে সমুদ্রের জলে দ্রবীভূত অম্লের প্রভাবে শিলাস্তরের লবণ, জিপসাম, ক্যালসিয়াম কার্বনের দ্রবীভূত অবস্থায় পরিবাহিত হওয়ার প্রক্রিয়াকে দ্রবণ প্রক্রিয়া বলা হয়। তাহলে এই গেল তোমার উপকূল অঞ্চলের কার্যের প্রকারভেদ, বুঝতে পেরেছ? এরপর দেখো উপকূলীয় ভূমিরূপ সমূহ বা গুরুত্বপূর্ণ পরিভাষা, অর্থাৎ উপকূল অঞ্চলে যে সমস্ত ভূমিরূপগুলো দেখতে পাওয়া যায় সমুদ্র এবং স্থলভাগের সংযোগস্থল বরাবর, সেখানে কতগুলো কথা মানে ডেফিনেশন আমাদের কিন্তু জানতে হবে। প্রথমে যেটা আছে সেটা দেখা আছে, বলছে উপকূল রেখা। তাহলে উপকূল রেখাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমেই যেটা দিয়েছে উপকূল রেখা, তাহলে উপকূল রেখা কোনটাকে বলছে? উপকূল রেখা হচ্ছে যে রেখা বরাবর তোমার ওই সমুদ্র এবং স্থলভাগ মিলিত হচ্ছে, সেই জিনিসটাকে বলছে তোমার উপকূল রেখা, বুঝতে পেরেছো? তো আমরা যদি সেটা বইয়ের ভাষায় দেখতে যাই তাহলে কি বলছে দেখো, বলছে সমুদ্রের সব থেকে শক্তিশালী তরঙ্গ স্থলভাগের যে অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারে সেই রেখাকে উপকূল রেখা বলা হয়। অর্থাৎ আমি যেটা বললাম সেইটাই ঘুরিয়ে একটু বলছে যে সমুদ্রের সব থেকে শক্তিশালী তরঙ্গ, অর্থাৎ যেটা তোমার সব থেকে শক্তিশালী যে তরঙ্গটা থাকবে স্থলভাগের যে অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পারে সেই রেখাকে উপকূল রেখা বলে। অর্থাৎ উপকূল বরাবর উঁচু পাড়ের সীমারেখাই হলো উপকূল রেখা। উঁচু পাড় মানে যেখানে স্থলভাগটা তোমার শেষ হচ্ছে বা সমুদ্রটা শেষ হচ্ছে বা যতদূর পর্যন্ত সমুদ্রের তরঙ্গ পৌঁছাচ্ছে সেই উঁচু পাড়ের সীমারেখাটাই হচ্ছে তোমার উপকূল রেখা। এই দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে, এখানে দেখো এই যে এইটা হচ্ছে উপকূলীয় সমভূমি। তাহলে এইরকম জায়গা পর্যন্ত কিন্তু তোমার তরঙ্গ কিন্তু চলে আসছে। এই তটভূমি, অর্থাৎ তটভূমি পর্যন্ত কিন্তু সমুদ্রের সোয়াশ বা ব্যাকওয়াশটা কিন্তু কাজ করে। এখানে সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি। সম্মুখ তটভূমি আর সমুদ্রের দিকে থাকে, আর পশ্চাৎ তটভূমি তোমার স্থলভাগের দিকে থেকে থাকে। আর একেবারে তোমার মাঝের দিকে যেটা থাকছে সেটা হচ্ছে পূর্বদেশীয় তটভূমি। এটা সম্পর্কে আমরা পড়ছি। এরপর দেখো যেটা আছে
দু নম্বর দেখো দিয়েছে তটরেখা কাকে বলে। তাই তটরেখা কোনটাকে বলছে? উপকূল রেখা তো আমরা জানলাম, এবার তটরেখা কোনটা? বলছে সমুদ্র এবং মহাদেশের প্রকৃত সীমারেখাকে তটরেখা বলা হয়। তাহলে সমুদ্র এবং মহাদেশের যে প্রকৃত সীমারেখা, অর্থাৎ যেখানে তোমার এই তরঙ্গের জল পৌঁছানোর উপরে যখন উপকূল রেখাটা নির্ধারণ করছে, এটা কিন্তু তটরেখাটা কিন্তু সেই তরঙ্গ পৌঁছালো কি পৌঁছালো না এটার উপরে নির্ভর করছে না। তটরেখাটা হচ্ছে কি, এটা একটা প্রকৃত সীমারেখা। অর্থাৎ তটভূমির যে তলে সমুদ্রের জল তটভূমির সঙ্গে মিলিত হয় তাই হলো তটরেখা। সমুদ্র তরঙ্গ ও জোয়ার ভাটার উপর নির্ভর করে তটরেখার অবস্থানগত পরিবর্তন কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার তটরেখা। এরপর দেখো তটভূমি। তটভূমি কোনটাকে বলছে? বলছে উপকূলীয় অঞ্চলে উচ্চ জোয়ার এবং নিম্ন জোয়ার তলের মধ্যবর্তী অংশকে তটভূমি বলা হয়। তাহলে উচ্চ জোয়ার এবং নিম্ন জোয়ার তলের মধ্যবর্তী যে অংশটা থাকছে সেটাকে বলছে তোমার তটভূমি। এবার দেখো তটভূমির শ্রেণীবিভাগ। তটভূমিকে কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয়, এটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি, এগুলো কিন্তু তোমার একটু কঠিন আছে। যেমন ছবিটা দেখলে পরে মনে হয় আমাদের সামান্য মানে সাধারণভাবে মনে কী হবে, সম্মুখ তটভূমি মানে কি, যেটা স্থলভাগের দিকে আছে, কিন্তু তা নয়। সম্মুখ তটভূমি কিন্তু হচ্ছে তোমার এই যে ছবিটা যদি দেখো তোমরা দেখতে পাবে, এই দেখো সম্মুখ তটভূমি মানে যেটা সমুদ্রের দিকে আছে, আর আমাদের স্থলভাগের দিকে যেটা আছে সেটা হচ্ছে পশ্চাৎ তটভূমি। আর একেবারে মাঝ সমুদ্রের দিকে অর্থাৎ সম্মুখ তটভূমিরও সামনে সমুদ্রের দিকে যেটা আছে সেটা হচ্ছে পূর্বদেশীয় তটভূমি। তাহলে এখানে দেখো তটভূমির শ্রেণীভাগ যদি আমরা পড়ি তাহলে কী হচ্ছে, এক নম্বর বলছে সম্মুখ তটভূমি। বলছে তটভূমির মধ্যে মরা কোটালের নিম্ন সীমা থেকে সমুদ্রের তীরের যে স্থান পর্যন্ত ভরা জোয়ারের জল পৌঁছায় তাকে সম্মুখ তটভূমি বলে। তারপর কি পশ্চাৎ তটভূমি? সমুদ্র তটের যে অংশ পর্যন্ত সমুদ্র তরঙ্গ সচরাচর আঘাত করে তার পশ্চাৎ ভাগ থেকে উপকূল অংশের ভৃগুর পাদদেশ পর্যন্ত অংশকে পশ্চাৎ তটভূমি বলা হয়। পূর্বদেশীয় তটভূমি কোনটাকে বলছে? তটভূমির সবচেয়ে সামনের অংশটিকে পূর্বদেশীয় তটভূমি বলে। এটি সমুদ্রের দিকের অগভীর অংশ বা মহিষপানের অগভীর অংশ। আবার এই অংশটি সর্বদা জলমগ্ন থাকে বলে একে মগ্ন তটভূমিও বলা হয়। তাহলে দেখো পূর্বদেশীয় তটভূমির আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে তোমার মগ্ন তটভূমি, এটা মনে রাখতে হবে। এবার দেখো নিকট তটভূমি বা অভ্যন্তরীণ তটভূমি কোনটাকে বলছে? সমুদ্রের অগভীর অংশে যেখানে তরঙ্গ এসে ভাঙে সেখান থেকে ভাটার সময় জলতল যতটা নিচে নামে সেই অংশকে নিকট তটভূমি বা নিয়র শোর বা অভ্যন্তরীণ তটভূমি বা ইনশোর বলে। এই তটভূমিতে তরঙ্গ ভেঙে যায় বলে একে উর্মিভঙ্গ বা ব্রোকেন জোনও কিন্তু বলা হয়। তাহলে এই গেল তোমার তটভূমির প্রকারভেদ। এবার দেখো এখানে সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির পার্থক্য দেওয়া আছে, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমির পার্থক্য কি দেখো, তাহলে সম্মুখ তটভূমি কোনটাকে বলছে? বলছে ভরা কোটালের নিম্ন সীমা থেকে ভরা জোয়ারের উচ্চ সীমা পর্যন্ত এটা কিন্তু বিস্তৃত। অন্যদিকে পশ্চাৎ তটভূমিটা ভরা জোয়ারের উচ্চ সীমা থেকে উপকূলের দুই পাড় বা উপকূলীয় ভৃগু পর্যন্ত এটা বিস্তৃত। সম্মুখ তটভূমির জোয়ার ভাটার কারণে নির্দিষ্ট সময় অন্তর সম্মুখ তটভূমি উন্মুক্ত হয়। অন্যদিকে পশ্চাৎ তটভূমিটা ঝটিকা তরঙ্গের জল খুব কম সময়ে এই অংশে পৌঁছায়, তাই বেশিরভাগ সময় কিন্তু পশ্চাৎ তটভূমি উন্মুক্ত থাকে। তারপর দেখো সম্মুখ তটভূমি হচ্ছে প্রাকৃতিক শক্তি হিসাবে এই অংশে নিত্য জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। অন্যদিকে পশ্চাৎ তটভূমিতে কিন্তু নিত্য জোয়ার ভাটা লক্ষ্য করা যায় না। এবার দেখো উপকূল আর তটভূমির মধ্যে পার্থক্য কী। উপকূল এবং তটভূমি বলছে, উপকূল হচ্ছে সমগ্র তটভূমি, উপকূলীয় ভৃগু এবং সংলগ্ন স্থলভাগের বালিয়াড়ি পর্যন্ত উপকূলের বিস্তার। অন্যদিকে তটভূমিটা কি বলছে, উপকূল অঞ্চল থেকে সমুদ্রের দিকে সর্বোচ্চ ভাটার সময়ে জলতল যতটা পর্যন্ত পতিত হয় সেই অঞ্চল পর্যন্ত তটভূমির বিস্তার। উপকূলে তোমার সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয় উভয় কার্যই সম্মিলিতভাবে প্রভাবে গড়ে ওঠে। অন্যদিকে তটভূমি বলছে উপকূলীয় অঞ্চলের ক্ষয়জাত পদার্থ এই স্থানে সঞ্চিত হয়ে গড়ে ওঠে। উপকূলে ঝটিকা তরঙ্গ প্রবেশ করে না, অন্যদিকে তোমার তটভূমিতে ঝটিকা তরঙ্গ উপকূল রেখা পর্যন্ত অগ্রসর হয়। উপকূলে কৃষিকার্য হয়, ঘরবাড়ি নির্মিত হয়, কিন্তু তটভূমিতে কিন্তু খনিজ দ্রব্য এবং মৎস্য আহরণ হয়ে থাকে। অর্থাৎ সমুদ্র থেকে যে মৎস্য আহরণ করা হয় বা খনিজ দ্রব্য সংগ্রহ করা হয় সেগুলো কিন্তু এই তটভূমিতে হয়ে থাকে। তাহলে এই গেল উপকূল আর তটভূমির মধ্যে পার্থক্য। নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখো সম্মুখ তটভূমি পশ্চাৎ হয়ে গেল উপকূল এবং উপকূল রেখা। তাহলে দেখো উপকূল এবং উপকূল রেখা, এটাও আমাদের সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমিটা পড়লাম। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপকূল এবং উপকূল রেখা।
উপকূলটা কি হচ্ছে দেখো, সমগ্র তটভূমি, ভৃগু অঞ্চল এবং স্থলভাগের বালিয়াড়ি সমৃদ্ধ অঞ্চল হচ্ছে তোমার উপকূল। অন্যদিকে উপকূল রেখা কোনটাকে বলছে, সমুদ্র এবং স্থলভাগের সীমারেখার নাম হচ্ছে উপকূল রেখা। উপকূল তোমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিশিষ্ট ত্রিমাত্রিক ভূমিভাগ। অন্যদিকে উপকূল রেখা শুধুমাত্র দৈর্ঘ্যের ভিত্তিতে পরিমাপ করা হয় বলে এটি একমাত্রিক ভূমিভাগ। উপকূল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে না, অন্যদিকে উপকূল রেখা কিন্তু কি ঝটিকা তরঙ্গ প্রবেশ করে। উপকূল অপেক্ষাকৃত স্থায়ী বালিয়াড়ি গড়ে ওঠে যেগুলি বয়সে প্রাচীন। অন্যদিকে উপকূল রেখা কি অল্প স্থায়ী বালিয়াড়ি গড়ে উঠতে পারে যেগুলি বয়সে নবীন। তাহলে এই হচ্ছে তোমার উপকূল এবং উপকূল রেখার মধ্যে পার্থক্য। নেক্সট দেখো যেটা আছে সৈকত বা বেলাভূমি বলতে কি বোঝো। তাহলে সৈকত বা বেলাভূমি দেখো বলছে তটভূমির ওপর নুড়ি, কাঁকড়, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে মৃদু ঢাল বিশিষ্ট সমভূমির সৃষ্টি হয় তাকে সৈকত বা বেলাভূমি বলে। সুতরাং সৈকত হলো তটভূমির এক বিশেষ অংশ। আমরা বলে থাকি সি বিচ, ঠিক আছে, অর্থাৎ যেখানে পর্যটকরা তোমার ঘোরাফেরা করছে সেটাকে সি বিচ বলছে। তাহলে সি বিচ কোনটা, এটাই হচ্ছে তোমার সেই সি বিচের ডেফিনেশন। এরপর দেখো আছে সোয়াস বাঁধ কোনটাকে বলছে, সোয়াস বাঁধ। তো সোয়াস বাঁধটা কি দেখো, বলছে ঝটিকা তরঙ্গের দ্বারা বাহিত বালুকণা পশ্চাৎ তটভূমির ওপর সঞ্চিত হয়ে যে স্বল্প উচ্চতা বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করে তাকে বার্ন বলে। এই উচ্চভূমি উপকূলের সমান্তরালে প্রায় বাঁধের আকারে অবস্থান করে, একে সোয়াস বাঁধও বলা হয়। তাহলে এই গেল তোমার কতগুলো ডেফিনেশন। এরপরে দেখো আমাদের যেটা করতে হবে, বলছে উপকূলের শ্রেণীবিভাগ করো, প্রতিটি বিভাগের বর্ণনা দাও। তাহলে আমরা যে উপকূল সম্পর্কে জানছি, এই উপকূল তোমার কতগুলো ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, তো সেই ভাগগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। তো যাই হোক, চলো দেখা যাক কী কী আছে উপকূলের শ্রেণীবিভাগ। দেখো এখানে যে উপকূল আছে, উপকূলের শ্রেণীবিভাগের মধ্যে বলছে 1 নম্বর হচ্ছে নিমজ্জিত উচ্চ উপকূল। এটি আবার 3 প্রকারের, ঠিক আছে। কি কি আছে, 1 নম্বর হচ্ছে রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল এবং ডালমেসিয়া উপকূল। তাহলে রিয়া উপকূল কোনটাকে বলছে, এ ধরনের উপকূলের পর্বত এবং নদীগুলি উপকূল রেখার সঙ্গে আড়াআড়িভাবে মিলিত হয়। ফানেলের মতো আকৃতি বিশিষ্ট এই উপকূল ভাগের অভ্যন্তরভাগ অপ্রশস্ত ও অগভীর হয়। উঁচু পার্বত্য অঞ্চল বা নদী উপত্যকা অবনমিত বা নিমজ্জিত হলে সাধারণত রিয়া উপকূল গঠিত হয়। দক্ষিণ পশ্চিম আয়ারল্যান্ডের উপকূল রিয়া উপকূলের উদাহরণ। ফিয়র্ড উপকূল কোনটাকে বলছে, ফিয়র্ড উপকূল হচ্ছে তোমার হিমবাহ অঞ্চলে যেটা দেখতে পাওয়া যায়। বুঝতে পারছো, ফিয়র্ড মানে এখানে হিমকে বোঝাচ্ছে। তাহলে ফিয়র্ড বলছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট উপত্যকা নিমজ্জিত হলে ফিয়র্ড উপকূলের সৃষ্টি হয়। স্কটল্যান্ডের পশ্চিমে নরওয়ে, সুইডেন প্রভৃতি হিমবাহ অধ্যুষিত অঞ্চলে এই ধরনের উপকূল দেখা যায়। এর কাছে ছোট ছোট অনেক দ্বীপ দেখা যায়। আর ডালমেসিয়া উপকূল কোনটাকে বলছে, উপকূলের সমান্তরালে বিন্যস্ত পার্বত্য ভূমি নিমজ্জিত হলে এর উপকূল গঠিত হয়। অ্যাড্রিয়াটিক সাগরের ডালমেসিয়ান অঞ্চলে এই ধরনের উপকূল দেখা যায় বলে এই ধরনের উপকূলকে ডালমেসিয়া উপকূল বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার নিমজ্জিত উপকূলের অংশ। এবার নিমজ্জিত নিম্ন উপকূল যেটা আছে, এটাকে কিভাবে ভাগ হচ্ছে দেখো, বলছে নিম্ন উপকূলবর্তী অঞ্চলে অল্প নিমজ্জিত হলেও বিস্তীর্ণ অঞ্চলে সমুদ্রের জলে ডুবে যায়। নদী উপত্যকাগুলি তখন অগভীর খাঁড়িতে পরিণত হয়। তটভূমির ঢাল খুব মৃদু হলে জলাভূমি, উপহ্রদ প্রভৃতি সৃষ্টি হয়। সঞ্চয় বৃদ্ধি পেলে অগভীর খাঁড়িগুলি ভরাট হয়ে উপকূল সরল হতে থাকে। আমেরিকা যুক্তরাষ্ট্রের বোস্টন উপকূল এবং উত্তর আয়ারল্যান্ডের স্ট্রংফোর্ড লফ উপকূল এর উদাহরণ। এরপর দেখো আছে ফিয়র্ড। ফিয়র্ড উপকূলটাকে কোনটাকে, এবারে দেখো আছে উত্থিত উচ্চ উপকূল। উত্থিত উচ্চ উপকূল কোনটাকে বলছে, বলছে যে ভূ উত্থানের বিভিন্ন পর্যায়ে গঠিত হয় বলে এরূপ উপকূলের বিভিন্ন উচ্চতায় সমুদ্র সৈকত, ভৃগু, তরঙ্গ, কর্তিত মঞ্চ, গুহা গঠিত হতে দেখা যায়। ভূমধ্যসাগরে 1 মিটারের উচ্চে তরঙ্গ কর্তিত মঞ্চ অবস্থান করতে দেখা যায়। উত্থিত নিম্ন উপকূল কোনটাকে বলছে, বলছে যে মহীসোপান অঞ্চলের উত্থানের ফলে এই ধরনের উপকূল গঠিত হয়েছে। মেক্সিকো উপসাগরের উত্তর তীরভাগ, আর্জেন্টিনার রিও ডি লা প্লাটার দক্ষিণ তীরবর্তী অঞ্চল, ভারতের পূর্ব উপকূল এই জাতীয়। এরপর দেখো মিশ্র বা যৌগিক উপকূল কোনটাকে বলছে, বলছে যে কোনো কোনো উপকূলে একই সঙ্গে উত্থান বা নিমজ্জনের চিহ্ন দেখতে পাওয়া যায়। এরূপ উপকূলকে মিশ্র বা যৌগিক উপকূল বলে। উদাহরণ হচ্ছে কর্ণাটক ও কেরলের উপকূল, এর পশ্চাতে বহু কয়াল কিন্তু রয়েছে। এরপর নিরপেক্ষ উপকূল কোনটাকে বলছে, অনেক উপকূলে উত্থান বা নিমজ্জনের কোনো চিহ্নই পাওয়া যায় না, সেখানে সামুদ্রিক অবক্ষেপের ফলে নতুন ভূভাগ গঠিত হয়। এরূপ উপকূলকে নিরপেক্ষ উপকূল বলা হয়। তাহলে এই গেল তোমার উপকূলের শ্রেণীবিভাগ। এবার দেখো এখানে যতগুলো উপকূল তোমরা পড়লে এর মধ্যে কিন্তু একটা পার্থক্য করতে হবে রিয়া উপকূল এবং
ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য। রিয়া উপকূল তোমার নদী উপত্যকা নিমজ্জনের ফলে গঠিত হয়, ফিয়র্ড উপকূল তোমার হিমবাহ উপত্যকা নিমজ্জনের ফলে গঠিত হয়। তাহলে এই সমস্ত উপকূলের মধ্যে এই দুটো উপকূলের পার্থক্য কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে দেখো কী বলছে, রিয়া উপকূল বলছে উপকূলে পর্বত এবং নদীগুলি উপকূল রেখার সঙ্গে আড়াআড়িভাবে মিলিত হয়েছে এরূপ স্থানে গঠিত হয় রিয়া উপকূল। অন্যদিকে ফিয়র্ড উপকূল বলছে পার্বত্য এবং হিমবাহ উপত্যকা যেখানে মিলিত হয়েছে এরূপ স্থানে গঠিত হয়েছে। নদী উপত্যকার ভূয়ালনের অবনমিত বা নিমজ্জিত হয়ে গঠিত হয় রিয়া উপকূল। অন্যদিকে ফিয়র্ড উপকূল হিমবাহ উপত্যকা গভীরভাবে কেটে বা ভূয়ালনে নিমজ্জিত হয়ে গঠিত হয়। রিয়া উপকূল ফানেলের আকৃতি বিশিষ্ট ভি আকৃতির উপত্যকা। অন্যদিকে ফিয়র্ড উপকূল সাধারণত দীর্ঘাকৃতি এবং সংকীর্ণ ইউ আকৃতির উপত্যকা। রিয়া উপকূল মহাদেশের অভ্যন্তরভাগে অগভীর এবং সমুদ্রের দিকে গভীরতা ক্রমশ বেশি। অন্যদিকে ফিয়র্ড উপকূলে মহাদেশের অভ্যন্তরে গভীরতা এবং সমুদ্রের দিকে ক্রমশ অগভীর হয়। রিয়া উপকূলে তোমার সংলগ্ন অঞ্চলে দ্বীপ নাও থাকতে পারে। অন্যদিকে ফিয়র্ড উপকূলে কিন্তু সংলগ্ন অঞ্চলে অনেক ছোট ছোট দ্বীপ কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এই গেল আমাদের উপকূল সম্পর্কে ধারণা। এরপর দেখো আমাদের সমুদ্র তরঙ্গ। দেখো আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে উপকূলীয় ভূমিরূপ গঠিত হয় মূলত সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয়ের ফলে। তাহলে আমাদের সমুদ্র তরঙ্গটা সম্পর্কে কিন্তু ভালোভাবে জানতে হবে। তাহলে জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সমুদ্র তরঙ্গ কাকে বলে, সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ করে বর্ণনা, অর্থাৎ কত রকমের তোমার সমুদ্র তরঙ্গ আছে এবং তার প্রকৃতিগুলো সম্পর্কে কিন্তু আমাদের প্রথমে ধারণাটা ক্লিয়ার করতে হবে। তাহলে দেখো প্রথমেই আমরা সমুদ্র তরঙ্গের যে শ্রেণীবিভাগগুলো আছে তার আগে আমরা সমুদ্র তরঙ্গ কাকে বলে সেই ধারণাটা আমরা ক্লিয়ার করব। তাহলে দেখো কী বলছে, সমুদ্র তরঙ্গ কাকে বলে, বলছে একই স্থানে সমুদ্র জলের পর্যায়ক্রমিক ওঠানামাকে সমুদ্র তরঙ্গ বলে। এই গেল তোমার সমুদ্র তরঙ্গের ডেফিনেশন। এরপর দেখো প্রকারভেদ। তরঙ্গের অভিমুখ অনুযায়ী, অর্থাৎ কোন দিকে তরঙ্গটা মুভ করছে সেই অনুযায়ী কটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সম্মুখ তরঙ্গ বা শ্বাস। কি বলছে দেখো, বলছে তটভূমির দিকে অগ্রসরমান তরঙ্গ তটভূমির কাছে ভেঙে যাওয়ার পর অর্থাৎ ঊর্মিভঙ্গের পর জলরাশি প্রবল বেগে বেলাভূমির উপরে আছড়ে পড়ে, একেই তোমার সম্মুখ তরঙ্গ বা শ্বাস বলা হয়। তাহলে শ্বাসটা নিশ্চয়ই বুঝতে পারলে, অর্থাৎ আমরা যখন সমুদ্রের সামনে যাই বা সি বিচে যাই, তরঙ্গটা যখন আমাদের দিকে আসছে তখন সেটাকে বলছে শ্বাস, এবং তরঙ্গটা আবার ফিরে যায় তখন সেটাকে বলছে ব্যাকওয়াশ। তাহলে দেখো শ্বাস পড়লাম, এবারে ব্যাকওয়াশ বা প্রত্যনকারী তরঙ্গ বা ব্যাকওয়াশ। বলছে সম্মুখ তরঙ্গ উপকূলে আছড়ে পড়ার পর জলরাশি তটভূমির সর্বাধিক ঢালু স্থান দিয়ে সমুদ্রের দিকে নেমে আসে, একেই প্রত্যাবর্তনকারী তরঙ্গ বা ব্যাকওয়াশ বলা হয়। তাহলে এই গেল তোমার অভিমুখ অনুসারে। এবং তরঙ্গের কার্য অনুযায়ী কী কী ভাগে ভাগ করা হয়। কার্য অনুসারে তোমার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গঠনকারী তরঙ্গ, একটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ। গঠন মানে কি, যখন তোমার ওই তটভূমির সঞ্চয় হবে, বুঝতে পেরেছো, অর্থাৎ যখন তোমার শ্বাসটা যাবে জোরে আর ব্যাকওয়াশটা আসবে ধীরে, ফলে কি হবে, তটভূমিতে সঞ্চয় হবে, তখন সেটা হচ্ছে তোমার গঠনকারী তরঙ্গ। আর যখন এর অপোজিট হবে তখন সেটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ। তাহলে গঠনকারী তরঙ্গ হচ্ছে ধীর গতি সম্পন্ন যে সমুদ্র তরঙ্গে ব্যাকওয়াশ অপেক্ষা শ্বাস অধিক সক্রিয়, বুঝতে পেরেছ, যার ফলে বেলাভূমিতে বালি নুড়ি ইত্যাদি সঞ্চয় বৃদ্ধি পেয়ে তটভূমি তথা উপকূল গঠন প্রক্রিয়া সক্রিয় থাকে এবং তটভূমিতে সঞ্চয় কার্যের মাধ্যমে প্রশস্ত বেলাভূমি গঠন করে, তাকে গঠনকারী তরঙ্গ বলা হয়। অন্যদিকে বিনাশকারী তরঙ্গ কোনটাকে বলছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশাল আকৃতির যে সমুদ্র তরঙ্গে শ্বাস অপেক্ষা ব্যাকওয়াশ অধিক সক্রিয় হয়, যার ফলে উপকূল ভাগ ক্ষয় পেয়ে ক্ষয়জাত পদার্থ ব্যাকওয়াশ দ্বারা গভীর সমুদ্রে চলে আসার মাধ্যমে উপকূল ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বিনাশকারী তরঙ্গ বলা হয়। তাহলে এই গেল তোমার শ্বাস এবং ব্যাকওয়াশ। এই ছবিটা কিন্তু তোমরা ব্যবহার করবে শ্বাস এবং ব্যাকওয়াশ বোঝানোর জন্য। এবার দেখো তরঙ্গের আলোড়নের প্রকৃতি অনুযায়ী কী কী ভাগে ভাগ করছে। একে দেখো আরও দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ কোনটা, হচ্ছে উন্মুক্ত গভীর সমুদ্রের বায়ুপ্রবাহের কারণে সমুদ্রের জলরাশিতে গতি সঞ্চারিত হয়ে বৃত্তাকার কক্ষপথে জলকণা ওঠানামা করে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ বলা হয়। অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটাকে বলছে, উপকূলের নিকট গভীরতা কম থাকায় অনুপ্রস্থ তরঙ্গের বৃত্তাকার কক্ষপথ সমুদ্রবক্ষে ধাক্কা খেয়ে উপবৃত্তাকার পথে পরিবর্তিত হয়ে উপকূলের দিকে তরঙ্গ হিসাবে এগিয়ে গেলে তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ বলা হয়। তাহলে এই গেল তোমার সমুদ্রের তরঙ্গের শ্রেণীভাগ বা প্রকারভেদ। এরপর দেখো আমাদের যেটা আছে কিভাবে সমুদ্র তরঙ্গের
উৎপত্তি হয়। তাহলে আমরা এই যে সমুদ্র তরঙ্গ দেখছি, এই সমুদ্র তরঙ্গটা কিন্তু উৎপত্তি হওয়ার কারণ আছে। কিভাবে উৎপত্তি হয়? তাহলে দেখো, সমুদ্র তরঙ্গে জলের অণু একই স্থানে বৃত্তাকারে চলতে থাকে। সমুদ্র তরঙ্গে সমুদ্রের জলের কোনো প্রকার সরণ হয় না, শুধুমাত্র তরঙ্গের একটি রূপ বা অবয়ব সামনের দিকে অগ্রসর হয়। সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ হলো, এক নম্বর হচ্ছে বায়ুপ্রবাহ। সমুদ্র তরঙ্গ সৃষ্টির মূল কারণই হচ্ছে বায়ুপ্রবাহ। সমুদ্র তরঙ্গ সৃষ্টির জন্য প্রয়োজনীয় বল বা শক্তির যোগান দেয় বায়ুপ্রবাহ। সমুদ্র জলপৃষ্ঠের সঙ্গে বায়ুপ্রবাহের আঘাত বা ঘর্ষণের প্রভাবে জলকণার এক প্রকার বৃত্তাকার কক্ষপথ সৃষ্টি হয়। তাই জলরাশি একই স্থানে উলম্বভাবে ওঠানামা করে বলে সমুদ্র তরঙ্গের উৎপত্তি হয়। 2 নম্বর হচ্ছে সমুদ্র তলে ভূমিকম্প। অনেক সময় সমুদ্র গর্ভে প্রবল ভূমিকম্পের সৃষ্টি হয়। এর ফলে সমুদ্র জলে বিশাল আকৃতির ঢেউ গঠিত হয়। বিশাল আকার এই ঢেউগুলি জাপানি ভাষায় সুনামি নামে পরিচিত। 3 নম্বর হচ্ছে সমুদ্র তলে অগ্নুৎপাত। সমুদ্র তলদেশে অবস্থিত আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হলেও সমুদ্র তরঙ্গের উৎপত্তি হয়। মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর এই ঘটনা প্রায়ই লক্ষ্য করা যায়। আর 4 নম্বর হচ্ছে অন্যান্য কারণ। অন্যান্য কারণের মধ্যে আছে উপকূলের খাড়া পাড়ের হঠাৎ করে ধস নামলে স্থানীয়ভাবে সমুদ্র তরঙ্গের উৎপত্তি হয়। সমুদ্র গর্ভে পারমাণবিক বিস্ফোরণ ঘটালেও হলে কিংবা জাহাজ স্টিমার দ্রুত গতিতে চলাচল করলেও স্থানীয়ভাবে সমুদ্র তরঙ্গের উৎপত্তি হয়। তাহলে এই হচ্ছে সমুদ্র তরঙ্গের উৎপত্তির কারণ। এরপর দেখো কতগুলো টিকা লিখতে বলেছে। 1 নম্বর হচ্ছে তরঙ্গ শীর্ষ, অর্থাৎ আমরা যে তোমার সমুদ্র তরঙ্গগুলো সম্পর্কে জানছি তার প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করতে হবে। তরঙ্গ শীর্ষ, তরঙ্গ দ্রোণী, তরঙ্গ দৈর্ঘ্য, যাই হোক চলো তাহলে এগুলো আমরা ক্লিয়ার করি। তরঙ্গ শীর্ষ কোনটাকে বলছে? সমুদ্র তরঙ্গের উচ্চতম উত্তল অংশকে তরঙ্গ শীর্ষ বলা হয়। অর্থাৎ যে তোমার সমুদ্র যে তরঙ্গটা সৃষ্টি হয়, আমাদের যে তরঙ্গটা থাকে সেটা তো উপরে নিচে ওঠানামা করে, অর্থাৎ এই যে তোমার তরঙ্গটা এইভাবে সৃষ্টি হয়, এরকম করে তরঙ্গটা সৃষ্টি হয়। তো এই যে উপরের এই যে অংশটা আছে এটা হচ্ছে তোমার তরঙ্গ শীর্ষ। বুঝতে পারছো? এই জায়গাটা হচ্ছে তোমার তরঙ্গ শীর্ষ। এরপর দেখো তরঙ্গ দ্রোণী কোনটাকে বলছে? সমুদ্র তরঙ্গের মধ্যে অবতলাকার যে অধভঙ্গ দেখা যায় তাকে তরঙ্গ দ্রোণী বলা হয়। তরঙ্গের নিম্নতম অংশই হলো তরঙ্গ দ্রোণী। অর্থাৎ এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর এটা হচ্ছে তোমার তরঙ্গ দ্রোণী। বুঝতে পেরেছো? এর শীর্ষ দ্রোণী। এরপরে যেটা আছে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কোনটাকে বলছে? দুটি পরপর অবস্থানরত তরঙ্গের ঊর্ধ্বাংশের মধ্যে দুটি দ্রোণীর মধ্যেকার অনুভূমিক দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। অর্থাৎ একটা এই তরঙ্গ শীর্ষ থেকে এই তরঙ্গ শীর্ষ এবং এই তোমার দ্রোণী থেকে এই দ্রোণীর এই যে দূরত্বটা, অর্থাৎ এই দূরত্বটা বা এই দূরত্বটা, এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারছো? সেটা দুটোরই হতে পারে, শীর্ষের হতে পারে, দ্রোণীর হতে পারে। এরপর দেখো আছে তরঙ্গ উচ্চতা। তরঙ্গের শীর্ষবিন্দু এবং দ্রোণীর নিম্নবিন্দুর মধ্যবর্তী উলম্ব ব্যবধানকে উচ্চতা বলা হয়। অর্থাৎ এই যে শীর্ষ থেকে দ্রোণী এই যে তোমার ডিস্টেন্সটা আছে এটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? নেক্সট দেখো আছে তরঙ্গ উচ্চতা হলো। এরপর দেখো তরঙ্গ উচ্চতা, দৈর্ঘ্য নয়, উচ্চতা। এরপর দেখো আছে তরঙ্গ পর্যায়কাল। একটি সমুদ্র তরঙ্গের সম আনুভূমিক দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তাকে তরঙ্গ পর্যায়ক্রম বলা হয়। অর্থাৎ কতক্ষণ পরে আসছে এই তরঙ্গ চক্রের, একটি তরঙ্গ চক্রের সময় হলো তরঙ্গ পর্যায়। এরপর দেখো তরঙ্গ পরিসংখ্যান কোনটাকে বলছে? যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট বিন্দুতে যতগুলি তরঙ্গ অতিক্রম করে তাকে তরঙ্গ পরিসংখ্যান বলে। এরপর দেখো তরঙ্গের গতিবেগ কোনটাকে বলছে? একটি নির্দিষ্ট সময়ে সমুদ্রের তরঙ্গ যতটা দৈর্ঘ্য বা দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গের গতিবেগ বলা হয়। এবার দেখো ফেজ কোন জিনিসটাকে বলছে? ফেজ হচ্ছে উন্মুক্ত সমুদ্রের দূরত্ব হলো ফেজ। সমুদ্রে বাধাহীন মুক্ত অঞ্চলের যে অংশ দিয়ে বাতাস একই দিকে প্রবাহিত হয় তাকে ফেজ বলা হয়। সুতরাং সমুদ্র তো উৎস স্থান থেকে উপকূল পর্যন্ত সমুদ্রের মুক্ত অংশই হচ্ছে ফেজ। অর্থাৎ যতটা উন্মুক্ত অংশ থাকছে সেটাকে তোমার ফেজ বলছে। এই ফেজ যত বেশি হয় বায়ুর গতিবেগ তত বাড়তে থাকে। এই হলো তোমার সমুদ্রের ফেজ। এরপর দেখো 3 নম্বরে যে প্রশ্নটা দিয়েছে কোন কোন নিয়ন্ত্রক দ্বারা সমুদ্র তরঙ্গ নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? কোন কোন নিয়ন্ত্রক দ্বারা সমুদ্র তরঙ্গ নিয়ন্ত্রিত হয়? 3টে নিয়ন্ত্রক দ্বারা। একটা হচ্ছে বায়ুর গতিবেগ, বায়ু প্রবাহের স্থায়িত্ব আর উন্মুক্ত সমুদ্র বা ফেজ। ঠিক আছে? বায়ুর গতিবেগ সমুদ্র তরঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো বায়ু প্রবাহের গতিবেগ। বায়ু প্রবাহের গতিবেগ বৃদ্ধি পেলে সমুদ্র তরঙ্গের উচ্চতা যেমন বৃদ্ধি পায় তেমনই তরঙ্গের শক্তিও বেড়ে যায়। বায়ু প্রবাহের স্থায়িত্ব একটি নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত বায়ু দীর্ঘদিন ধরে সচল থাকলে তরঙ্গের গতিবেগ এবং শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ বায়ু প্রবাহের স্থায়িত্বকাল যত বৃদ্ধি পাবে তরঙ্গের গতিবেগ তত বৃদ্ধি পাবে। উন্মুক্ত সমুদ্র বা ফেজ উন্মুক্ত সমুদ্রের দূরত্ব যত বেশি হবে তরঙ্গের গতিবেগ, উচ্চতা এবং শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ ফেজ বেশি হলে শক্তিশালী তরঙ্গের উৎপত্তি হয়।
এই গেল তোমার এদের নিয়ন্ত্রক। এরপর দেখো কতগুলো পার্থক্য লিখতে বলেছে। 1 নম্বর হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা যে তোমার পার্থক্যগুলো যেগুলো পড়েছি, অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের পার্থক্য। তাহলে এই দেখো দুটোর মধ্যে তরঙ্গের মধ্যে পার্থক্য কি আছে। বলছে অনুপ্রস্থ তরঙ্গ বলছে জলের কণা বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হয়, অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গে জলের কণা রৈখিক কক্ষপথে অগ্রসর হয়। অনুদৈর্ঘ্য তরঙ্গে একই স্থানে স্থিরভাবে উলম্বভাবে ওঠানামা করে জলরাশি, অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গের উচ্চতা বৃদ্ধি পেলে ঊর্ধ্বভঙ্গের সৃষ্টি হয়। অনুপ্রস্থ তরঙ্গে জলরাশি স্থানান্তর হয় না, তবে তরঙ্গের অবয়ব দ্রুত গতিতে এগিয়ে যায়। অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গে জলকণাসমূহ তরঙ্গ অবয়বের সঙ্গে প্রায় সমান গতিতে স্থানান্তরিত হয়। অনুপ্রস্থ তরঙ্গে গভীর সমুদ্রের উন্মুক্ত স্থানে উৎপত্তি লাভ করে, অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গ উপকূলের অদূরে অগভীর সমুদ্রে উৎপত্তি লাভ করে। অনুপ্রস্থ তরঙ্গ ক্ষয় এবং সঞ্চয় কার্যে প্রত্যক্ষ ভূমিকা নেই, তাই উপকূলীয় ভূমিরূপ গড়ে তোলে না। অন্যদিকে অনুদৈর্ঘ্য তরঙ্গে ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্যে ভূমিকা সক্রিয়, তাই উপকূলীয় ভূমিরূপ গড়ে তুলতে সাহায্য করে। এই গেল তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য। নেক্সট দেখো দিয়েছে গঠনাত্মক তরঙ্গ এবং ধ্বংসাত্মক তরঙ্গের মধ্যে পার্থক্য। তাহলে গঠনাত্মক তরঙ্গ, ধ্বংসাত্মক তরঙ্গ, সেটা আমরা কাকে বলে তো পড়লাম, সোয়াস এবং ব্যাকওয়াসের ব্যাপারটা। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? গঠনাত্মক তরঙ্গ হচ্ছে সঞ্চয়ধর্মী কার্য প্রাধান্য পাওয়ায় তটভূমির উৎপত্তি হয়, অন্যদিকে কিন্তু ধ্বংসাত্মকে কিন্তু কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয় তটভূমি। দেখো এবার গঠনাত্মক তরঙ্গের পরিসংখ্যান কম, অর্থাৎ 1 মিটার উঁচু তরঙ্গ প্রতি মিনিটে 5 থেকে 8 বার উপকূলে আছড়ে পড়ে। অন্যদিকে ধ্বংসাত্মক তরঙ্গে বলছে পরিসংখ্যান বেশি হয়। 1 মিটার উঁচু তরঙ্গের প্রতি মিনিটে প্রায় 15 থেকে 20 বার উপকূলে আছড়ে পড়ে। গঠনাত্মক তরঙ্গ ব্যাকওয়াশ অপেক্ষা সোয়াস বেশি শক্তিশালী, আর ধ্বংসাত্মক তরঙ্গে তার অপোজিট, অর্থাৎ সোয়াস অপেক্ষা ব্যাকওয়াশ বেশি শক্তিশালী হয়। গঠনাত্মক তরঙ্গে স্থায়ী সৈকত ভূমি তৈরি হয়, আর ধ্বংসাত্মক তরঙ্গে সৈকত ভূমির স্থায়িত্ব কিন্তু কম। গঠনাত্মক তরঙ্গে মৃদু ঢালযুক্ত অপেক্ষাকৃত নিচু উপকূলে এই তরঙ্গ দেখা যায়, অন্যদিকে ধ্বংসাত্মক তরঙ্গ কিন্তু মূলত খাড়াই ঢালযুক্ত উঁচু উপকূলে এই তরঙ্গ দেখতে পাওয়া যায়। গঠনাত্মক তরঙ্গ শান্ত পরিবেশে স্বাভাবিক বায়ু প্রবাহে উৎপন্ন হয়, অন্যদিকে ধ্বংসাত্মক তরঙ্গ প্রবল ঝোড়ো বাতাসের কারণে উৎপন্ন হয়। আর এখানে দেখো এই দুটোর মধ্যে তোমার ছবি দেওয়া হয়েছে, দুটোর পার্থক্য, তাহলে ছবিটাও কিন্তু তোমরা দিতে পারো। ঠিক আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার 5 নম্বর বলছে যে তরঙ্গ ভঙ্গ বা ঊর্মিভঙ্গ কি, তার সঙ্গে সোয়াস এবং ব্যাকওয়াশ এই দুটোর পার্থক্য লিখতে বলেছে। তাহলে তরঙ্গটা ভেঙেই কিন্তু তোমার ওই সোয়াস ব্যাকওয়াশের সৃষ্টি হয়। তরঙ্গ ভঙ্গের অপর নাম হচ্ছে তোমার ঊর্মিভঙ্গ। তাহলে এই দুটো কি বলছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ যখন উপকূলের দিকে অগ্রসর হয় তখন সমুদ্রবক্ষে ধাক্কা লেগে বা সংঘর্ষের মাধ্যমে তরঙ্গের শীর্ষদেশের ভারসাম্য হারিয়ে ফেলে। এই অবস্থায় তরঙ্গ অবয়বটি কুণ্ডলিত হয়ে ভেঙে পড়লে তাকে ঊর্মিভঙ্গ বা তরঙ্গভঙ্গ বলা হয়। যে রেখা বরাবর তরঙ্গভঙ্গ বা ঊর্মিভঙ্গ ঘটে তাকে প্লাঞ্চ রেখা বলে। তরঙ্গের উচ্চতা যখন তরঙ্গ দৈর্ঘ্যের থেকে 1/7 বেশি হয়, অথবা জলের গভীরতার থেকে তরঙ্গের উচ্চতা যখন 3/4 বেশি হয়, তখন ঊর্মিভঙ্গ হয়ে থাকে। তরঙ্গভঙ্গের পর্যায় দেখো দিয়েছে তোমার 2টি পর্যায়ে তোমার তরঙ্গ ভাঙে। একটা তোমার প্রথম পর্যায়, এখানে দেখো প্রথম পর্যায়ে যেটা দিয়েছে, প্রথম পর্যায়ে বলছে এই পর্যায়ে তরঙ্গ অবয়বটি কুণ্ডলিত আকারে আকসির মতো উপকূলের দিকে অগ্রসর হয়। অগ্রসরকালে তরঙ্গটি তোমার থোকায় থোকায় কুঞ্জিত হয় এবং কিছুটা সময় ঝুলে থাকে, তাই অবশেষে তরঙ্গটি প্রবল শব্দ করে ঝাঁপিয়ে পড়ে। এই পর্যায়টিকে প্লাঞ্চ বলা হয়। ঠিক আছে, আর দ্বিতীয় পর্যায় কি, সোয়াস পর্যায়, অর্থাৎ সোয়াস তোমার যেটা উপকূলের দিকে যাচ্ছে। দ্বিতীয় পর্যায়ে তরঙ্গের শীর্ষদেশ তরঙ্গ খাতের মধ্যে হুমড়ি খেয়ে পড়ার মতো প্রবল বেগে উপকূলভাগে আছড়ে পড়ে, তাই তরঙ্গ অবয়ব ক্রমান্বয়ে উপকূলে আছড়ে পড়তে থাকে। একেই বলা হয় সোয়াস বা সেন্ট শার্ক বা সম্মুখ তরঙ্গ। এর ফলে উপকূল অঞ্চলে ব্যাপক মাত্রায় সঞ্চয় হয়ে থাকে। তাহলে এই গেল তোমার সোয়াস। এরপরে দেখো আমাদের যেটা আছে সোয়াস এবং ব্যাকওয়াশের মধ্যে পার্থক্য। তাহলে তোমার তরঙ্গটা ভেঙে সৃষ্টি হচ্ছে সোয়াস, বুঝতে পেরেছ, অর্থাৎ ঊর্মিভঙ্গ বা তরঙ্গভঙ্গ যেটা আছে সেটা কিন্তু সোয়াসের সঙ্গে যুক্ত। আর ব্যাকওয়াশ হচ্ছে যখন তোমার ভূমির ঢাল অনুসারে জলটা যখন আবার সমুদ্রের দিকে চলে আসছে তখন সেটা হচ্ছে ব্যাকওয়াশ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী বলছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ থেকে সোয়াসের উৎপত্তি হয়, আর ব্যাকওয়াশটা কি, সোয়াস থেকে ব্যাকওয়াশের উৎপত্তি হয়, বুঝতে পেরেছ। এবার দেখো সোয়াস গঠনাত্মক তরঙ্গ, অন্যদিকে এটা হচ্ছে ধ্বংসাত্মক তরঙ্গ। সোয়াস তোমার সমুদ্র থেকে তটভূমির দিকে অগ্রসর হয়, অন্যদিকে ব্যাকওয়াশ তটভূমি থেকে সমুদ্রের দিকে অগ্রসর হয়। সোয়াস তোমার অভিকর্ষের বিরুদ্ধে উচ্চ ঢালের দিকে জলাভূমি অগ্রসর হয়, অন্যদিকে ব্যাকওয়াশ তোমার অভিকর্ষের অনুকূলে নিম্ন ঢালের দিকে জলরাশি অগ্রসর হয়। তাহলে এই হচ্ছে সোয়াস এবং ব্যাকওয়াশের মধ্যে পার্থক্য। নেক্সট আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমার
সমুদ্র তরঙ্গর ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি লেখো। তাহলে দেখো সমুদ্র তরঙ্গ যে ক্ষয় কাজ করছে তার যে প্রক্রিয়াগুলো আছে, অর্থাৎ আমরা যেমন নদীর হিমবাহ, বায়ু এদের পড়েছি, ঠিক একই রকমভাবে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোকে দেখো এই 4টে ভাগে ভাগ করা হয়। একটা প্রক্রিয়া হচ্ছে তোমার জলপ্রবাহ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় কোনটা? সমুদ্র তরঙ্গে বাহিত নুড়ি, বালি, প্রস্তরখণ্ড প্রবল বেগে উপকূলে আঘাত করে, এর ফলে উপকূলের ক্ষয় সাধন হয়। এছাড়া উপকূলের শিলাস্তর বায়ু প্রবেশ করলে তরঙ্গের আঘাতে সংকুচিত এবং প্রসারিত হয়ে ফাটল বৃদ্ধি পায় এবং শিলাস্তরটিকে ফাটিয়ে টুকরো টুকরো করে দেয়, একে জলপ্রবাহ ক্ষয় বলা হয়। 2 নম্বর দেখো আছে অবঘর্ষ ক্ষয়। তাহলে অবঘর্ষ ক্ষয় হচ্ছে সমুদ্র তরঙ্গ বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালি উপকূলের শিলাস্তরকে ক্রমাগত ঘর্ষণ করে ক্ষয় করে, একে অবঘর্ষ ক্ষয় বলা হয়। 3 নম্বর হচ্ছে ঘর্ষণ ক্ষয়। সমুদ্র তরঙ্গ বাহিত প্রস্তরখণ্ডগুলি পরস্পরের সঙ্গে ঘর্ষণে ক্ষুদ্রাকার এবং চূর্ণ বিচূর্ণ হলে তাকে ঘর্ষণ ক্ষয় বলা হয়। আর দ্রবণ ক্ষয় কোনটাকে বলছে? সমুদ্রের জলে মিশ্রিত বিভিন্ন রাসায়নিক পদার্থ দ্বারা দ্রবণ প্রক্রিয়ায় উপকূল ভাগ বিশেষত চুনাপাথর গঠিত উপকূল ক্ষয়প্রাপ্ত হয়ে একে দ্রবণ ক্ষয় বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার সমুদ্রের ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি। এরপর দেখো বলছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও। তাহলে যে ভূমিরূপগুলি হয় দেখো প্রথমেই দিয়েছে কি ভৃগু। ভৃগু কোনটাকে বলছে? ভৃগু মানে হচ্ছে তোমার কি বলতো সিঁড়ির মতো অংশ, যেটা তোমার স্থলভাগ থেকে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, ভৃগু। এই দেখো এখানে ছবিটা দেওয়া আছে ভৃগুর পশ্চাৎ অপসারণ। তাহলে ভৃগু কোনটাকে বলছে বা ক্লিপ কোনটাকে বলছে? সমুদ্র তীরস্থ উঁচু খাড়া পাড়কে ভৃগু বলে। উচ্চভূমি সমুদ্রে নেমে গেলে তরঙ্গের আঘাতে এর গায়ে প্রথমে খাঁজ সৃষ্টি হয়। এই খাঁজ ক্রমশ বৃদ্ধি পেয়ে খাড়া পাড় রূপে সমুদ্রের উপরে ঝুলে থাকে, একে ভৃগু বলা হয়। এর নিচে তরঙ্গ কর্তৃত মঞ্চ গঠিত হয়। তারপর দেখো তরঙ্গ কর্তৃত মঞ্চ। তরঙ্গ কর্তৃত মঞ্চটা কোনটাকে বলছে? ওয়েভ কাট প্ল্যাটফর্ম। বলছে ভৃগু বা উঁচু খাড়া পাড় ক্রমশ তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে পিছিয়ে গেলে তাকে অনেকটা ধাপ বা মঞ্চের মতো হয়ে থাকে, একে তরঙ্গ কর্তৃত মঞ্চ বলা হয়। ক্ষয়প্রাপ্ত দ্রব্যগুলির আঘাতে তরঙ্গ কর্তৃত মঞ্চ আরও ক্ষয়প্রাপ্ত হয়ে অনেক চওড়া হয় এবং এর ঢাল সমুদ্রের দিকে ক্রমশ নেমে যায়, এর ফলে উপকূলের ক্ষয় প্রশমিত হয়। এরপর দেখো ভৃগু এবং তরঙ্গ কর্তৃত মঞ্চের মধ্যে পার্থক্য, অর্থাৎ এটা একটু জেনে রাখো তোমরা। ভৃগু হলো সমুদ্রতীরস্থ উচ্চ খাড়া পাড়, এরই নিচে সমতল পৃষ্ঠযুক্ত ধাপের ন্যায় অংশকে তরঙ্গ কর্তৃত মঞ্চ বলা হয়। এরপর দেখো আছে গুহা। এগুলো কিন্তু তোমার কি বলতো সম্পর্কিত, একটা থেকে আরেকটা সৃষ্টি হয়। গুহা কোনটাকে বলছে দেখো? বলছে ভৃগুর কঠিন শিলা ক্ষয়কালে যদি কোনো দুর্বল শিলা উন্মোচিত হয় তা গভীরভাবে ক্ষয়প্রাপ্ত পেয়ে ভৃগুর মধ্যে গর্ত বা গুহার সৃষ্টি করে। অর্থাৎ যখনই তোমার শ্বাস ইয়াটা কাজ করবে না, তখন এখানে যদি কোমল শিলা থাকে তখন এখানে গর্তের সৃষ্টি করবে এবং শ্বাসের জল কিন্তু এখানে ঢুকে এইদিকে বেরিয়ে যাবে, তখন এখানে গুহার সৃষ্টি হয়। তারপর দেখো কোভ, বে বা বাইট। এটা কি বলছে? বলছে ক্ষয়ের ফলে প্রসারণশীল উপকূলের বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে বিভিন্ন খাঁজের সৃষ্টি হয়, এগুলিকে কেভ, বে বা বাইট বলা হয়। খাড়ি অপসারণ সৃষ্টিতে কেউ কেউ এরূপ তরঙ্গ ক্ষয়ের ভূমিকা রয়েছে বলে মনে করেন, তবে এ বিষয়ে সন্দেহের অবকাশ আছে। এরপর দেখো ব্লোহোল বা গ্লুপ কোনটাকে বলছে? বলছে ক্ষয়কার্যের ফলে গুহা কখনো কখনো তোমার খাড়া গহ্বরের সৃষ্টি করে বাইরের দিকে চলে আসে, একে ব্লোহোল বা গ্লুপ বলা হয়। অর্থাৎ এইটা হচ্ছে তোমার ব্লো হোল, বুঝতে পারছো? যখন একদম বাইরের দিকে চলে আসবে তখন সেটা হচ্ছে ব্লো হোল বা গ্লুপ। এরপর দেখো আছে স্ট্যাক ও স্ট্যাম্প। ঠিক আছে, স্ট্যাক এবং স্ট্যাম্প কোনটাকে বলছে? বলছে ব্লো হোলের ছাদ কখনো ধসে গিয়ে শিলাখণ্ড থামের ন্যায় অবস্থান করে তাকে স্ট্যাক, এবং স্ট্যাক ক্ষয়ের ফলে ক্ষুদ্রাকৃতি প্রাপ্ত হলে তাকে স্ট্যাম্প বলা হয়। অর্থাৎ এই যে মাঝের যে খিলানটা আছে, এটা ধরো গুহা, এবং গুহাটা বাড়তে বাড়তে এই জায়গায় চলে এসেছে সোয়াসের ফলে, এটা যখন ধসে যাবে তখন তোমার স্ট্যাক এবং স্ট্যাম্পের সৃষ্টি হবে। এরপর দেখো সামুদ্রিক খিলান কোনটাকে বলছে? খিলান বলছে দুপাশের গুহার ক্ষয়ের ফলে উভয় দিক থেকে এসে পরস্পরের সঙ্গে মিলিত হলে মধ্যের ফাঁকা অংশটিকে ঘিরে কঠিন শিলা খিলান বা গম্বুজের আকার ধারণ করে। অর্থাৎ এই যে তোমার হ্যাঙ্গিং অবস্থাটা আছে গুহার উপরে, এটিকে বলছে খিলান। এরপর দেখা আছে প্রমোন্টরি বা উপলম্ব। সমুদ্রের মধ্যে অভিক্ষিপ্ত ভূভাগ সমুদ্র দিয়ে ক্রমশ নেমে যায়, একে প্রমোন্টরি বা উপলম্ব বলা হয়। ইস্করি বা দ্বীপ কোনটাকে বলছে? ইস্করি বা দ্বীপ বলছে সমুদ্রের মধ্যে অভিক্ষিপ্ত কোনো ভূভাগ বা অন্তরীপ এর সম্মুখভাগ সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয়ে উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে স্কেরি বা দ্বীপ বলে। খুব ক্ষুদ্র আকৃতির দ্বীপকে ইস্করি বলা হয়। জিও কোনটাকে বলছে দেখো? জিও, জিইও বলছে ভৃগুর মধ্যে কোনো অংশে ফাটল বা দারণ থাকলে সমুদ্র তরঙ্গের আঘাতে ওই
ওই ফাটল বা দারণ বিশিষ্ট অংশে গুহাচ্ছাদ ধসে গেলে সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি হয়। অর্থাৎ এই যে তোমার এই যে অংশটা আছে না, এটা যদি ধসে যায় তাহলে সামান্য অংশ তোমার খাঁড়ির সৃষ্টি হবে। একে তোমার বলছে কি জিও। হ্যাঁ, এতে জোয়ারের জল প্রবেশ করে। এই ঝুলন্ত প্রত্যয় কোনটাকে বলছে? উপকূলের পশ্চাৎ অপসারণ কখনো কখনো খুব দ্রুত হলে সমুদ্রে পতিত নদী তার সঙ্গে তাল রেখে উপত্যকার নিম্নক্ষয় করতে পারে না, ফলে মনে হয় নদীটা একটি ঝুলন্ত উপত্যকা থেকে নিচে পতিত হয়েছে। ইংল্যান্ডের চুনাপাথর গঠিত কোভার উপকূল এরূপ ঝুলন্ত উপত্যকা দেখতে পাওয়া যায়। তাহলে এই গেল তোমার সমুদ্রের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। সমুদ্রের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে আমরা বর্ণনা করলাম। এরপর দেখো এখানে পার্থক্য লিখতে বলেছে। স্ট্যাক এবং স্ট্যাম্প, আমরা তো পড়লাম যে স্টক এবং স্ট্যাম্প কীভাবে গঠিত হয়। এখানে তোমার বলেছে যে দুটোর মধ্যে পার্থক্য, স্টক এবং স্ট্যাম্পের মধ্যে পার্থক্য কী। তাহলে দেখো দুটোর মধ্যে পার্থক্য কী আছে। প্রথম যেটা আছে স্ট্যাক আছে মস্তক ভূমি তথা সমুদ্র খিলানের অবশিষ্ট অংশ স্ট্যাক। আর স্ট্যাম্প কি বলছে? স্টকের অবশিষ্ট অংশ থেকে উৎপত্তি হয়। স্ট্যাক আকারে স্ট্যাম্পের থেকে বড়, অন্যদিকে স্ট্যাম্প আকারে স্ট্যাকের থেকে ছোট। স্ট্যাক উচ্চতা বেশি এবং সর্বদাই জলতলের উপরে দণ্ডায়মান থাকে, আর স্ট্যাম্প বলছে উচ্চতা কম এবং জোয়ারের সময়ে সমুদ্রের জলে ডুবে যায়। স্ট্যাক তোমার সৃষ্টির আগের পর্যায়ে গঠিত হয়, আর স্ট্যাক হচ্ছে তোমার সৃষ্টির পরের পর্যায়ে গঠিত হয়। স্ট্যাক তোমার জলের উপরে জেগে থাকে বলে নৌ চলাচলে বিপজ্জনক নয়, অন্যদিকে স্ট্যাম্প কিন্তু বেশিরভাগ সময় জলে ডুবে থাকে বলে নৌ চলাচলের জন্য কিন্তু এটা বিপজ্জনক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার স্ট্যাক এবং স্ট্যাম্প। এরপর দেখো আছে সমুদ্র তরঙ্গের বহন কাজের প্রক্রিয়াগুলি কি কি। তাহলে সমুদ্র তলের যে বহন কাজ আছে, সেই বহন কাজের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে আমাদেরকে করতে হবে। তাহলে দেখো বহন কাজের প্রক্রিয়া কি আছে। দেখো এখানে দুটো বহন কাজের প্রক্রিয়া দিয়েছে। প্রথম আছে উপকূলের আড়াআড়ি বহন আর উপকূলের সমান্তরাল দিকে বহন। আড়াআড়ি বহন কোনটাকে বলছে? সমুদ্র তরঙ্গ উপকূলের আড়াআড়ি দিকে ভূমিভাগের উঁচু থেকে নিচু ঢাল বরাবর পদার্থের পরিবহন করে থাকে। সমুদ্র সৈকত ভূমি অঞ্চলে যখন অনুপ্রস্থ বা প্লাঞ্জ তরঙ্গ সচল থাকে তখন সেই অংশে ব্যাকওয়াশের মাত্রা তীব্র হয়, এর ফলে বিভিন্ন পদার্থ ঢাল বরাবর সমুদ্রের দিকে পরিবাহিত হয়। আবার তরঙ্গ যখন সৈকতের আড়াআড়ি দিকে চালিত হয় তখন সৈকত বরাবর এক ধরনের ক্ষুদ্র স্রোত সৃষ্টি হয়, একে অনুবাহ বা ড্রিফট বলা হয়। এক্ষেত্রে তরঙ্গের সঙ্গে বাহিত পদার্থ সোয়াসের মাধ্যমে একবার সৈকতের দিকে আবার ব্যাকওয়াশের মাধ্যমে পিছিয়ে যায়। এই ধরনের ক্ষুদ্র স্রোত বা অনুবাহকে সৈকত অনুবাহ বলা হয়, আর সৈকত অনুবাহের বহন কাজকে সৈকত অনুবহন বলা হয়। আর উপকূলের সমান্তরালের দিকে বহন কোনটাকে বলছে? সমুদ্র তরঙ্গের মাধ্যমে পরিবাহিত পদার্থ আঁকাবাঁকা হয়ে উপকূলের সমান্তরালে পরিবাহিত হয়। অনুতটীয় স্রোতের মাধ্যমে এই ধরনের পরিবহন কার্য সম্পন্ন হয়। এই ধরনের বহন কাজ অনুতটীয় স্রোতের মাধ্যমে হয় বলে একে অনুতটীয় অনুবাহন বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার বহন কার্য। এরপর দেখো আছে বহন কার্যের প্রক্রিয়াগুলো সম্পর্কে জানলাম। এবার দেখো তরঙ্গের সঞ্চয় কাজ কিভাবে হয় এবং তোমার সঞ্চয় কাজ কীভাবে হয়ে থাকে সেটা তোমার আমাদেরকে পড়তে হবে। সঞ্চয় কাজের ফলে যে সমস্ত কাজগুলো হয়, এই দেখো এখানে দেখো সঞ্চয় কাজ সম্পর্কে আমরা ক্ষয় সম্পর্কে জানলাম, বহন সম্পর্কে জানলাম, এবার সঞ্চয় কাজ। দেখো সমুদ্র তরঙ্গের সঙ্গে বাহিত পদার্থ উপকূল অঞ্চলে সঞ্চিত হয়। সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা, নদী ইত্যাদি প্রাকৃতিক শক্তি সম্মিলিতভাবে ক্ষয়প্রাপ্ত পদার্থ সমূহের সঞ্চয় করে থাকে। আকার অনুসারে ক্ষয়প্রাপ্ত পদার্থ উপকূল সংলগ্ন বিভিন্ন স্থানে সঞ্চিত হয়, তাই পদার্থের সঞ্চয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের সঞ্চয়জাত ভূমিরূপের উৎপত্তি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজ। নেক্সট দেখো যেটা আছে সঞ্চয়, এর ফলে সৃষ্ট ভূমিরূপ উপকূলীয় ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। তাহলে দেখো সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় তার মধ্যে যেটা আছে তোমার প্রথম অবক্ষেপ সামুদ্রিক সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। দেখো 1 নম্বর আছে সৈকত। ঠিক আছে, সঞ্চয় কাজের ফলে প্রথমে ভূমিরূপ হচ্ছে তোমার সৈকত। সৈকত অর্থাৎ বিচ, যেটাকে আমরা বলে থাকি বিচ। বলছে যে সৈকত সৃষ্টি হয় তটভূমির ওপর তরঙ্গবাহিত বালি, ছোট ছোট নুড়ি ইত্যাদি সঞ্চয়ের ফলে। খাড়া উপকূল হবে যেখানে ক্ষয়ের প্রাধান্য, সেখানে তোমার সৈকতের বিস্তার কম। নিম্ন মৃদুঢাল বিশিষ্ট উপকূল ভাগে সঞ্চয়ের প্রাধান্য থাকে বলে সৈকত ভালোভাবে গঠিত হয়। পশ্চাৎগামী তটরেখার সৈকত সাধারণত স্থায়ী হয় না, সম্মুখগামী তটরেখার সৈকত সাধারণত স্থায়ী হয়। সৈকতের ধারে নুড়ি, বালি, প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে কখনো কখনো উচ্চ শিরার আকৃতি গঠন করে, একে সৈকত শিরা বলা হয়। ঠিক আছে, সৈকতের সঞ্চিত দ্রব্যাদি স্থলভাগ এবং জলভাগ উভয় দিক থেকেই
আসে, তবে স্থলভাগের পদার্থই বেশি থাকে। ভূমিরূপে বাধা পেয়ে সৈকত কোথাও কোথাও ক্ষুদ্রাকারে পকেট আকৃতিতে, কোথাও অর্ধচন্দ্রাকৃতিতে গড়ে ওঠে। এবার দেখো বাঁধ সৃষ্টি হয় কী হচ্ছে উপকূলের কাছে নুড়ি বালি ইত্যাদি উপকূলের সমান্তরালে বা অর্ধচন্দ্রাকারে সঞ্চিত হয়ে তাকে বাঁধ বলা হয়। সমুদ্র তরঙ্গ যেখানে উপকূলে এসে মেশে সেখানে এরূপ বাঁধ গঠিত হয়। বাঁধ বেশ কয়েক প্রকার হয়ে থাকে। এক নাম হচ্ছে তোমার পুরোদেশীয় বাঁধ। পুরোদেশীয় বাঁধ কোনটাকে বলছে যে কোনো নদীর মোহনার আড়াআড়িভাবে মূল ভূখণ্ড এবং দ্বীপের মধ্যবর্তী অঞ্চলে উপকূলের সমান্তরালে অথবা উপকূল অঞ্চলে বেঁধে দিয়ে দিক পরিবর্তন করে সেখানে যে বাঁধ গড়ে ওঠে তাকে পুরোদেশীয় বাঁধ বলা হয়। এই ধরনের বাঁধের পিছনে সাধারণত অগভীর জলাভূমি এবং উপহ্রদ বা লেগুন সৃষ্টি হয়। ভারতের পূর্ব উপকূলে চিল্কা একটা উপহ্রদ। তারপর দেখা যাচ্ছে বেরিয়ার বীচ। বেরিয়ার বীচ কোনটাকে বলছে উপকূল থেকে উপহ্রদ দ্বারা পৃথক হয়েছে এরূপ বাঁধকে বেরিয়ার বীচ বলে। একে বেরিয়ার দ্বীপও কিন্তু বলা হয়। আর তম্বল কোনটাকে বলছে পুরোদেশীয় বাঁধ কখনো কখনো মূল ভূখণ্ড দিকে সরে যায়। যদি এই বাঁধ কোনো একটি বা দুটি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে তখন তাকে তম্বল বলে। ইংল্যান্ডের ডরসেট উপকূলে চেসিল সৈকতভূমি একটি তম্বল দ্বারা নিকটবর্তী পোর্টল্যান্ডের দ্বীপটির সঙ্গে যুক্ত হয়। এরপর দেখা যাচ্ছে স্পিড কোনটাকে বলছে স্পিড হচ্ছে নুড়ি বালি প্রভৃতি অবক্ষেপের ফলে যখন উপকূলে একটি রেখার সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত হয় তখন তাকে স্পিড বলা হয়। এর মূল অংশ মূল ভূখণ্ডের সঙ্গে থাকে এবং অন্য অংশ সমুদ্রের দিকে অভিক্ষিপ্ত হয়। স্পিড কয় প্রকার হয় যেমন হুক, ডানা বিশিষ্ট মস্তক এবং কাসপেড সমভূমি। হুক কোনটাকে বলছে স্পিড স্থলভাগের দিকে কিছুটা সরে গেলে সমুদ্রের মধ্যে অভিক্ষিপ্ত অংশটি বাঁকানো হুকের মতো দেখতে হয়, একে হুক বলা হয়। আর ডানা বিশিষ্ট মস্তকভূমি হচ্ছে স্পিডের উভয় অংশই স্থলভাগের সঙ্গে যুক্ত হলে তাকে ডানা বিশিষ্ট মস্তকভূমি বলা হয়। আর কাসপেড সমভূমি হচ্ছে দুটি হুক কখনো কখনো সমুদ্রে পরস্পর মিলিত হলে একটি ত্রিকোণ বিশিষ্ট ভূখণ্ড বা অন্তরীপ গঠন করে, একে কাসপেড সমভূমি বা কাসপেড ফোল্ডল্যান্ড বলা হয়। এবার দেখো ডি আছে তোমার কাদাময় সমতল ক্ষেত্র বা লবণাক্ত জলভূমি। এটা কোনটাকে বলছে যে অতি মৃদু ঢালযুক্ত তটভূমিতে বাঁধ এবং স্পিটের পিছনে বিস্তীর্ণ অঞ্চলে কাদাময় সমতল ক্ষেত্র দেখা যায়, একে জল ঢুকে স্থানে স্থানে লবণাক্ত জলভূমি গড়ে ওঠে। এবার দেখা আছে উপকূলীয় বালিয়াড়ি এবং বালুকা গঠিত উচ্চভূমি। মানে সৈকতে বালি সঞ্চিত হয়ে অথবা বালিবাহিত হয়ে সমুদ্রের সৈকতের অদূরে বালিয়াড়ি বা বালু গঠিত উচ্চভূমি সৃষ্টি হয়। কাঁথি, দীঘা এবং উপকূলে এরূপ বালিয়াড়ি এবং বালু গঠিত উচ্চভূমি দেখতে পাওয়া যায়। তাহলে দেখো এই যে তোমার সামুদ্রিক অবক্ষেপের ফলে যে ভূমিরূপগুলো তোমাদের পড়ালাম এগুলো প্রত্যেকটা হচ্ছে কী বলো তো উপকূলে গঠিত তোমার ভূমিরূপ। বুঝতে পেরেছো? দেখো এখানে আমি যে প্রশ্নটা করেছিলাম যে সঞ্চয়ের ফলে উপকূলীয় ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এটা উপকূলীয় ভূমিরূপ সম্পর্কে অর্থাৎ উপকূল অঞ্চলে এগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত প্রাধান্য বা মুখ্য ভূমিরূপগুলি কী কী? দেখো মুখ্য ভূমিরূপ যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার কী বলতো মুখ্য ভূমিরূপগুলোর মধ্যে কিন্তু একটু আলাদা রকম আছে। যেমন তোমার প্রবাল প্রাচীর আরে এই যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার মুখ্য ভূমিরূপ। ঠিক আছে, আমি তোমাদের দেখাই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। দেখো মুখ্য ভূমিরূপ প্রথমে কি আছে সামুদ্রিক প্রাচীর। ঠিক আছে, সামুদ্রিক প্রাচীর কোনটাকে বলছে কোনো কোনো তটভূমিতে সমুদ্র তরঙ্গের মাধ্যমে বাহিত পদার্থের পর্যাপ্ত মাত্রায় যোগান থাকে। এই ধরনের পদার্থ সঞ্চিত হয়ে বড় আকারের যে সামুদ্রিক বাঁধের সৃষ্টি হয় তাকে সামুদ্রিক প্রাচীর বলা হয়। স্বল্প গভীরে উপকূলীয় অঞ্চলে এটি গড়ে ওঠে। সামুদ্রিক প্রাচীর কোনটা হচ্ছে কোনো কোনো তটভূমিতে সমুদ্র তরঙ্গের মাধ্যমে বাহিত পদার্থের পর্যাপ্ত মাত্রায় যোগান থাকে। এই ধরনের পদার্থ সঞ্চিত হয়ে বড় বড় আকারের যে সামুদ্রিক বাঁধের সৃষ্টি হয় তাকে সামুদ্রিক প্রাচীর বলা হয়। অন্যদিকে পুরোদেশীয় বাঁধ কোনটাকে বলছে সমুদ্র তরঙ্গ বাহিত বিভিন্ন পদার্থ উপকূলের অদূরে সঞ্চিত হয়ে যে বাঁধের সৃষ্টি করে তাকে পুরোদেশীয় বাঁধ বলা হয়। এই ধরনের বাঁধ পুরোপুরি সমুদ্র জলের মধ্যে অবস্থান করে, তাই বাঁধের কোনো প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে না। তাহলে এইগুলো তোমার পুরোদেশীয় বাঁধ। এরপর দেখো এখানে যেটা আছে অনুতটীয় বাঁধ। হ্যাঁ, অনুতটীয় বাঁধ কোনটাকে বলছে যে উপকূল থেকে কিছুটা দূরে সমুদ্রের দিকে অনুতটীয় অংশে তরঙ্গবাহিত বালি দ্বারা যে বাঁধ গড়ে ওঠে তাকে অনুতটীয় বাঁধ বলা হয়। জোয়ারের সময় বাঁধটি সম্পূর্ণভাবে জলের নিচে ডুবে যায়, উপকূলের প্রায় সমান্তরালে গড়ে ওঠে। এই বাঁধ সৃষ্টির জন্য অনুতটীয় স্রোতের প্রভাব অপরিসীম। ঠিক আছে, এরপর দেখা যাচ্ছে স্পিড কোনটাকে বলছে। স্পিড হচ্ছে তোমার উপকূলে অবস্থিত যে বিশেষ শ্রেণীর বাঁধের এক প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে এবং অন্য প্রান্ত উন্মুক্ত সমুদ্রে প্রসারিত হয় তাকে স্পিড বলা হয়। প্রকৃতপক্ষে স্পিডও এক ধরনের পুরোদেশীয় বাঁধ। বুঝতে পারছো? তাহলে স্পিডটা হচ্ছে পুরোদেশীয় বাঁধেরই একটা অংশ বিশেষ। তাহলে এটা গেল তোমার স্পিড। এরপর দেখো আছে তম্বল।
তম্বল কোনটাকে বলছে? বলছে যে কোনো কোনো সময় স্পিড উপকূল সংলগ্ন কোনো দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে থাকে, একে তম্বল বলা হয়। আবার স্পিড যখন তোমার দুটি দ্বীপকে যুক্ত করে তখন তাকে তম্বল বলা হয়। তাই তম্বল কখনো এককভাবে আবার কখনো দুটি দ্বীপের সংযোগের মাধ্যমে গড়ে ওঠে। তাহলে এই হচ্ছে তোমার, এই দেখো দ্বীপগুলোকে যুক্ত করছে এরকমভাবে তম্বল। এখানে জোয়ারি দ্বীপও কিন্তু বলা হয়। যেসব তম্বল কোনো দ্বীপকে প্রধান বা মূল ভাগের সঙ্গে যুক্ত করে তাকে জোয়ারি দ্বীপও বলা হয়। তাহলে এই গেল তোমার তম্বল। এরপর দেখো কর্দমাক্ত সমতল ক্ষেত্র। কর্দমাক্ত সমতল ক্ষেত্র হচ্ছে পুরোদেশীয় বাঁধ এবং স্ফীত এবং ভূমিরূপের পিছনের দিকে অর্থাৎ উপকূল অঞ্চলে জোয়ার, নদী, তরঙ্গবাহিত পলি ধীরে ধীরে জমা হয়। অগভীর উপসাগরীয় অঞ্চলে এভাবে ক্রমান্বয়ে পলি জমতে জমতে এক ধরনের নিচু সমতল ক্ষেত্রের উৎপত্তি হয়। সূক্ষ্ম পলি ও বালি জমা হয়ে এই ধরনের নিচু ভূমিভাগকে কর্দমাক্ত সমতল ক্ষেত্র বা কর্দমাক্ত জলভূমি বলা হয়। উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই ধরনের ভূমিভাগ লক্ষ্য করা যায়। এরপর দেখা আছে লবণাক্ত জলাভূমি। লবণাক্ত জলাভূমি কোনটা হচ্ছে পুরোদেশীয় বাঁধের পিছনের দিকে সমুদ্রের জল প্রবেশ করে যে আবদ্ধ হয়ে পড়ে, এই আবদ্ধ জলে যে জলাভূমি গড়ে ওঠে তাকে লবণাক্ত জলাভূমি বলা হয়। উপকূলীয় বালিয়াড়ি কোনটাকে বলছে? যে তটভূমির মধ্যে সমুদ্র তরঙ্গ বা বায়ুবাহিত বালুকণা সঞ্চিত হয়ে ঢিবির আকারে যে ভূমিরূপ গঠিত হয় তাকে উপকূলীয় বালিয়াড়ি বলা হয়। আর প্রতিবন্ধক দ্বীপ কোনটাকে বলছে? অনেক সময় তটদেশীয় বাঁধ প্রায় সমান্তরালে সমুদ্র তরঙ্গ বাহিত বালি সঞ্চিত হয়ে নিচু পুরোদেশীয় বাঁধ সৃষ্টি হয়, একেই বলা হয় প্রতিবন্ধক দ্বীপ। এই গেল তোমার লবণাক্ত তোমার সমুদ্রের তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে গঠিত কতগুলো ভূমিরূপ, যেটা তোমার উপকূলে নয়, সমুদ্রের দিকে। এরপর দেখো যেটা আছে পার্থক্য লেখো পুরোদেশীয় বাঁধ এবং অনুতটীয় বাঁধ। তাহলে এই পার্থক্যটা কিন্তু তোমার একটু গুরুত্বপূর্ণ আছে, যেটা পুরোদেশীয় বাঁধ এবং অনুতটীয় বাঁধের মধ্যে পার্থক্য। দেখো পুরোদেশীয় বাঁধ উপকূল থেকে কিছুটা দূরে তরঙ্গভঙ্গ অঞ্চলে গড়ে ওঠে। ওইদিকে অনুতটীয় বাঁধটা কোথায় গড়ে ওঠে? উপকূলের কাছাকাছি অনুতটীয় অঞ্চলে গড়ে ওঠে। পুরোদেশীয় বাঁধ ক্রমাগত তরঙ্গভঙ্গের কারণে বিভিন্ন পদার্থের সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়। আর অনুতটীয় বাঁধ অনুতটীয় স্রোতবাহিত পদার্থের সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়। পুরোদেশীয় বাঁধের উচ্চতা বেশি, অনুতটীয় বাঁধের উচ্চতা কম। পুরোদেশীয় বাঁধের দৈর্ঘ্য বেশি, এর দৈর্ঘ্য কিন্তু তুলনামূলকভাবে কম অনুতটীয় বাঁধের। তাহলে এই গেল দুটোর মধ্যে পার্থক্য। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা কাকে বলে, কিভাবে উপকূল অঞ্চলে এটা ভূমিরূপ গঠনে সাহায্য করে। তাহলে সমুদ্র স্রোত এবং তোমার জোয়ার ভাটা এদের ভূমিকা কিন্তু খুব একটা বেশি থাকে না, কিন্তু তবুও এদিকে আমাদেরকে জানতে হবে যেটুকু থাকে। তারপর সমুদ্র স্রোত মানে সমুদ্রের স্থির জলরাশি যখন বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, মহাদেশ এবং দ্বীপপুঞ্জের অবস্থান প্রভৃতি নানা কারণে গতি সঞ্চারিত হয়ে নিয়মিতভাবে সুনির্দিষ্ট পথে সমুদ্রপৃষ্ঠের উপরে প্রবাহিত হয়, তখন তাকে সমুদ্র স্রোত বলা হয়। এটি কী করছে? উপকূলীয় ভূমিরূপ গঠনে অগভীর সমুদ্র স্রোতের তুলনায় তটদেশীয় সমুদ্র স্রোতের ভূমিকা অধিক। তাই উপকূলীয় ভূমিরূপ আলোচনার পূর্বে আমাদের তটদেশীয় সমুদ্র স্রোত সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তাই তটদেশীয় সংলগ্ন স্রোত কোনটাকে বলছে? গভীর সমুদ্র থেকে তটদেশীয় অঞ্চলে সমুদ্র স্রোত পৌঁছানোর পর বিভিন্ন প্রকার নিয়ন্ত্রক দ্বারা প্রভাবিত হয়ে কিংবা আগত সমুদ্র তরঙ্গের ভেঙে যাওয়ার কারণে বেশ কিছু সমুদ্র স্রোতের উদ্ভব হয়, যেগুলি তটদেশীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকে। এগুলি হলো অনুতটীয় স্রোত। অনুতটীয় স্রোত কোনটাকে বলছে? সমুদ্র তরঙ্গ উপকূলে আছড়ে পড়ার পর জলরাশির কিছু অংশ সম্মুখ তরঙ্গ এবং উর্মিভঙ্গ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে উপকূলের সমান্তরালে প্রভাবিত হয়ে কিছু দূরে এগিয়ে যায়। এই ধরনের স্রোতকেই অনুতটীয় স্রোত বলা হয়। সাধারণত স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ুপ্রবাহ সক্রিয় থাকলে উপকূলের দিকে আগত সমুদ্র স্রোত দ্রুত ভেঙে পড়ে, ফলে তটরেখার সমান্তরালে অনুতটীয় স্রোতের সৃষ্টি হয়। অনুতটীয় স্রোতের প্রভাবেই উপকূল অঞ্চলের সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। এরপর দেখা আছে উজানি স্রোত। উজানি স্রোত কোনটাকে বলছে? দুটি অনুতটীয় স্রোত পরস্পরের বিপরীত দিক থেকে এসে মিলিত হলে জলরাশি অভিকর্ষজ টানে তটভূমির ঢাল বরাবর দ্রুত গতিতে সংকীর্ণ পথে সমুদ্রের দিকে অগ্রসর হয়। এই ধরনের স্রোতকে উজানি স্রোত বলা হয়। আর পশ্চাৎতটীয় স্রোত কোনটাকে বলছে? সমুদ্র তটভূমি থেকে সমুদ্রের দিকে অগ্রসরমান সমুদ্র স্রোতকে পশ্চাৎতটীয় স্রোত বলা হয়। আর তট অভিমুখী স্রোত গভীর সমুদ্র থেকে তটভূমির দিকে অগ্রসরমান স্রোতকে তট অভিমুখী স্রোত বলছে। আর জোয়ার ভাটা কোনটাকে বলছে? সূর্য এবং চন্দ্রের সম্মিলিত আকর্ষণে সমুদ্র জলের নিয়মিত উত্থান পতনকে প্রক্রিয়া হলো তোমার জোয়ার ভাটা। জোয়ার ভাটা তটভূমি অঞ্চলে জলরাশির পরিমাণকে নিয়ন্ত্রণ করে। জোয়ারের তীব্রতায় তটভূমি অঞ্চলে জলরাশির পরিমাণ বেড়ে যায়, আবার ভাটার কারণে কমে যায়। জোয়ার কিংবা ভাটার সময় জলরাশির এই পার্থক্যের কারণে উপকূলীয় অঞ্চলে ভূমিরূপ গঠন প্রক্রিয়া প্রভাবিত হয়। তাহলে এই হচ্ছে তোমার জোয়ার ভাটা। তাহলে দেখো এই প্রশ্ন
প্রশ্নগুলোই মোটামুটি তোমাদেরকে করতে হবে। আর এগুলো ধরো এই সমুদ্র স্রোত বা জোয়ার ভাটা এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো যদিও আসবে না, কিন্তু তবুও তোমাদের জেনে রাখা দরকার, যেহেতু 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্ন তোমাদের আসতেই পারে। তো যাই হোক, দেখো আমি যতটা পারলাম তোমাদের এটা ধারণাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।